নমস্কার, দেখছেন সিটিভিএন এডুকেশন অনলাইন নিয়ে আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে তোমাদের সঙ্গে। তোমরা জানো এই অনুষ্ঠান তোমাদের অনুষ্ঠান, তোমাদের পড়াশোনা করার অনুষ্ঠান এবং টিভির সামনে বই খাতা পেন নিয়ে বসে পড়ার অনুষ্ঠান। মার্চের প্রথম থেকে করোনা যখন আমাদের দেশে পা দিল এবং একের পর এক মানুষ আক্রান্ত হলেন, হাসপাতালে ছোটাছুটি করলেন এবং আজ পর্যন্ত সেই করোনার প্রবাহ কিন্তু চলছে এবং করোনা আক্রান্ত একের পর এক মানুষ হচ্ছেন এবং তাদের সুস্থ করার জন্য ডাক্তারবাবুদের আমাদের অনুষ্ঠানের শুরুতেই আরও একবার কুর্নিশ জানাই। কিন্তু তার পাশাপাশি যে ব্যক্তিত্বগুলি তোমাদের সাহায্য করে এসেছে আমাদের মধ্য দিয়ে, আমরা তোমাদের যুদ্ধটা কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে চলেছি আজও আমাদের দায়িত্ব দায়বদ্ধতা থেকে। সেসব শিক্ষকদের কুর্নিশ জানায় আরও একবার। সেই সব শিক্ষকরা আমাদের এই স্টুডিও থেকে তোমাদের পঠন পাঠন করিয়েছে, তোমাদের পড়াশোনা করিয়েছে এবং তোমরা তোমাদের যে পড়াশোনার গতি প্রবাহ সেটা কিন্তু আজও চলে যাচ্ছে। হ্যাঁ, স্কুল বন্ধ, টিউশন বন্ধ, ভার্চুয়াল দুনিয়ায় তোমাদের শিক্ষকরা, তোমাদের কাছের শিক্ষকরা তোমাদের পড়াচ্ছে ঠিক কথায়, কিন্তু তোমাদের গাইডটা আরও শক্তপোক্ত করতে, তোমাদের মাঠে ময়দানে নেমে একদম যাতে তোমরা পড়াশোনার যুদ্ধটা জিততে পারো তার জন্য আমাদের দায়িত্ব দায়বদ্ধতা থেকে তোমাদের পাশে থেকেছি। আজকেও তাই 9:30 থেকে 10:30 আমরা 1 ঘন্টা থাকবো এবং যে বিষয় নিয়ে পড়াশোনা করব তার আগে একটু জানিয়ে রাখি, যেখানে বুঝতে অসুবিধা হবে, প্রতিদিন আমি যে বিষয়টার উপর জোর দিই, যেখানে বুঝতে অসুবিধা হবে, কোনো কনফিউশন হবে, নির্দ্বিধায় তোমরা ফোন করতে পারো সরাসরি। এবং তুমি এখন বুঝতে পারছো কিন্তু পরবর্তী ক্ষেত্রে তুমি যখন আবারও জিনিসটা নিয়ে অধ্যয়ন করবে হয়তো তুমি সেখানে আটকে যেতে পারো। সেক্ষেত্রে তোমায় বলে রাখি, তুমি আজকের ডেটটা ক্যালেন্ডারে দাগ দিয়ে রেখে দাও বা ডায়েরির পাতায় যেখানে নোট ডাউন করছো সেখানে ডেটটা লিখে রাখো, কারণ টাইম তো তোমরা জানো। সেই ডেটে গিয়ে আমাদের সমস্ত সামাজিক মাধ্যম ফেসবুক, ইউটিউব থেকে তোমরা কিন্তু আবারও অনুষ্ঠানটা দেখতে পারো। অবশ্যই আমি আজকে বিষয় কী নিয়ে পড়াশোনা করব অবশ্যই জানিয়ে দিই। আজকে কস্টিং নিয়ে পড়াশোনা করব, 11-এর পড়াশোনা করব এবং আমাদেরকে যিনি পড়াবেন, তোমাদের এবং আমাকে যিনি পড়াবেন পরিচয় করিয়ে দিই। প্রদ্যুৎ মিশ্র রয়েছেন সুকান্তনগর বিদ্যানিকেতন থেকে। স্যার, আপনাকে একটা বিগ ওয়েলকাম জানিয়ে স্বাগত জানাচ্ছি আমাদের সিটিভিএনে, কারণ আপনাদের মতো শিক্ষকরাই আমাদের স্টুডিওতে বারে বারে এসেছেন এবং ছাত্রছাত্রীদের যে সুবিধা অসুবিধার কথা বলেছেন এবং মার্চের প্রথম থেকে আজ অবধি তাদের কোনো অসুবিধা যাতে না হয় প্রতিদিন এই অনুষ্ঠান আমরা করে গিয়েছি। আপনাদের সাহায্য না পেলে এটা সম্ভব হতো না। স্যার, অবশ্যই আমরা পড়াশোনায় যাব, কিন্তু তার আগে স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলতে চাইবেন? প্রথমেই ধন্যবাদ জানাই সিটিভিএন প্লাস চ্যানেলকে, কারণ এই ধরনের একটা অনুষ্ঠান এই অতিমারির বছরে ঠিকঠাকভাবে ওনারা চালিয়ে যাচ্ছেন। আজ বছরের শেষ হতে চলল, ছেলে মেয়েদের মার্চ মাস থেকে আজ পর্যন্ত তাদের সান্নিধ্য পাওয়া যায়নি। আজ প্রথম সিটিভিএনের মাধ্যমে তাদের সান্নিধ্য পাচ্ছি। যাই হোক, এই বছরটা যা গেল, প্রথমেই আমি ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ করব তারা যেন এখনও পর্যন্ত এই করোনা পরিস্থিতির জন্য সাবান দিয়ে হাত ধোয়া এবং মুখে বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করা, এটা যেন অবশ্যই করে থাকে, কারণ অতিমারির প্রকোপ এখনও শেষ হয়নি। সারা বছরে আমরা আমাদের অনেক পরিচিত জন যাদের আমরা হারিয়েছি, বছরের শেষে শুধুমাত্র একটাই সুখের খবর, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের বড় জয়। এটা কিন্তু আমাদের খুব আনন্দ দিয়েছে। যাক, নতুন বছরের শুভেচ্ছা তোমাদের প্রতি। আর ফিরে যে বছরটা আমাদের চলে গেল, এই অতিমারি বছর, এটার জন্য আমাদের আরও সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। যাই হোক, আজকে আমরা বাণিজ্য বিভাগ 11 কমার্সের ক্লাস করব। আমি আমার নিজের পরিচয় দিই। আমি সুকান্তনগর বিদ্যানিকেতন সল্টলেক হাই স্কুলের বাণিজ্য বিভাগ উচ্চ মাধ্যমিক সেকশনের বাণিজ্য বিভাগের শিক্ষক। আমি তোমাদের আজকে কস্টিং নিয়ে আলোচনা করব। খুব দুঃখের বিষয়, আমরা নতুন বছরে তোমরা ভর্তি হয়েছো, কিন্তু এখনও তোমাদের সান্নিধ্য আমরা পাইনি। যেটুকু পেয়েছি অনলাইনের মাধ্যমে আর সিটিভিএন প্লাস এই ধরনের চ্যানেলের মাধ্যমে যারা আমাদের এই সুবিধাটা করে দিয়েছেন ছেলে মেয়েদের সান্নিধ্যে আসার জন্য। যাই হোক, আজকে আমরা কস্ট শিট নিয়ে আলোচনা করব। পরিব্যয়পত্র। দেখো,
বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠান যারা দ্রব্য উৎপাদন করে তাদের পরিব্যয়পত্র তৈরি করা একান্তভাবে প্রয়োজন। কস্ট শিট কেন তৈরি করবে? বর্তমান প্রতিযোগিতামূলক বাজার, একই ধরনের দ্রব্য উৎপাদনকারী একাধিক প্রতিষ্ঠান রয়েছে বাজারে। সুতরাং দ্রব্যের মূল্য নির্ধারণের জন্য কস্ট শিট তৈরি করা একান্তভাবে প্রয়োজন। কস্ট শিট জিনিসটা কি আগে আমরা আলোচনা করি। কস্ট শিট যে বিবরণী পত্রের মাধ্যমে একটা নির্দিষ্ট সময়ে একটা উৎপাদন সংস্থা যে দ্রব্য উৎপাদন করছে সেই দ্রব্যের বিভিন্ন খরচগুলোর যোগফল, এটা হচ্ছে কস্ট শিট। আমরা এর আগে কস্ট শিট তৈরি করার আগে কস্ট পরিব্যয় সম্পর্কে, কস্ট বাংলা হচ্ছে পরিব্যয়, পরিব্যয় সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা প্রয়োজন। পরিব্যয়টা হচ্ছে কি? পরিব্যয়টা হচ্ছে যে একটা দ্রব্য উৎপাদনের জন্য তার যে সমস্ত ব্যয়গুলো, এই ব্যয়গুলো যোগ করার পর ওই দ্রব্যের যেটা আসছে সেটা হচ্ছে ওই দ্রব্যের পরিব্যয়। অর্থাৎ একটা দ্রব্য তৈরি করতে গেলে তার যে বিভিন্ন উপকরণের ব্যয় রয়েছে, লেবার কস্ট রয়েছে, আনুষঙ্গিক আধার খরচপত্র রয়েছে, এগুলো সমস্ত যোগ করাকে বলা হচ্ছে পরিব্যয়। আর পরিব্যয় বিবরণীর মাধ্যমে আমরা কোনো একটা দ্রব্যের কোনো একটা নির্দিষ্ট পিরিয়ডের জানতে পারছি যে ওই দ্রব্যটা তৈরি করতে কি পরিমাণ খরচ হয়েছে, তার একটা বিবরণী পত্র। এখন এই প্রসঙ্গে তোমাদের একটু বলে নিই, সেটা হচ্ছে যে আমরা বিবরণীপত্র তৈরি করব কেন, বিবরণীপত্র তৈরি করার উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য এবং সুবিধা এক্ষেত্রে কিন্তু দুটোই এক হয়ে যাচ্ছে। দেখো, উদ্দেশ্য হচ্ছে প্রথমেই ব্যয় নির্ধারণ। আমি আগেই বলেছি যে কোনো একটা দ্রব্য উৎপাদন করতে গেলে তার যে ব্যয়, এটা অবশ্যই নির্ধারণ করা প্রয়োজন রয়েছে। কারণ বর্তমান দিনে একচেটিয়া বাজার নয়, কোনো প্রতিষ্ঠানেই একচেটিয়া সুবিধা ভোগ করতে পারে না। প্রতিযোগিতামূলক বাজার, একই ধরনের সংস্থা বিভিন্ন ধরনের একই ধরনের দ্রব্য উৎপাদন করে, এগুলো সাবস্টিটিউট গুডস, পরিবর্ত দ্রব্য উৎপাদন করে। সুতরাং যে দ্রব্যটা উৎপাদন করছে উৎপাদক, তার মূল্য নির্ধারণ করতে গেলে তাকে পরিব্যয়পত্র তৈরি করতেই হবে। প্রশ্নটা হচ্ছে যে কোনো একটা দ্রব্যের মূল্য নির্ধারণ আপনি তো করতে পারে না। তার এই জন্য তাকে যে বিভিন্ন খরচগুলো, সেই খরচগুলো যোগ করে তাকে বিবরণীপত্র তৈরি করতে হচ্ছে। তাহলে আমরা প্রথমেই বলতে পারি যে ব্যয় নির্ধারণের জন্য বিবরণীপত্র তৈরি করা প্রয়োজন। দেখো, বিক্রয় মূল্য নির্ধারণের জন্য প্রয়োজন। আগেই বললাম, প্রতিযোগিতামূলক বাজারে কোনো প্রতিষ্ঠানকে টিকে থাকতে গেলে দ্রব্যের বিক্রয় মূল্য নির্ধারণের জন্য তাকে কস্ট শিট বানাতেই হবে। কারণ বিক্রয় মূল্য আমরা ধরেই নিচ্ছি যে ক্রেতারা সচেতন এবং একই ধরনের দ্রব্য উৎপাদনকারী একাধিক প্রতিষ্ঠান বাজারে রয়েছে। সুতরাং কোনো একটা দ্রব্যের দাম যদি সে বেশি করে তাহলে সেই দ্রব্যটা বাজারে চলবে না। আবার কম করাও, সুতরাং তাকে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ ওই ধরনের দ্রব্যের মূল্য কি তার উপর ভিত্তি করে সে ওই দ্রব্যের মূল্য নির্ধারণ করতে পারে। দেখো, নেক্সট হচ্ছে দরপত্র মূল্য। দরপত্র ব্যাপারটা হচ্ছে কি, ধরো কোনো একটা দ্রব্য তার যে দ্রব্যটা কেনার জন্য ক্রেতারা দাম চায়, তাহলে ক্রেতাদের কাছে দ্রব্যটার মূল্য সম্পর্কে ওয়াকিবহাল করতে গেলে অতি অবশ্যই আমাকে কস্ট শিট তৈরি করতে হবে। কস্ট শিট না বানালে আমরা কিন্তু কোটেশন দিতে পারবো না। আচ্ছা, এছাড়া বাজেট প্রস্তুত। বাজেট হচ্ছে কি, ভবিষ্যতের ব্যয় নির্ধারণ, ভবিষ্যতের আয় ব্যয় নির্ধারণকারী বাজেট। এটা তৈরি করতে গেলে আমাদের যে দ্রব্যটা উৎপাদন করছি তার
অবশ্যই তার ব্যয় নির্ধারণ করতে হবে এবং এই ব্যয় নির্ধারণ করার জন্য আমরা কস্ট শিট বানাবো। এখন দেখো, কস্ট শিট নির্ধারণ করতে গেলে কতগুলো স্তর রয়েছে, এই স্তরগুলো আমরা এরপর একটুকু আলোচনা করব। প্রথমেই হচ্ছে, যেমন ধরো প্রাইম কস্ট, প্রথম স্টেপ। প্রাইম কস্টটা হচ্ছে কি? প্রাইম কস্টটা হচ্ছে কোনো একটা দ্রব্য উৎপাদন করতে গেলে যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ডাইরেক্ট লেবার কস্ট এবং ডাইরেক্ট এক্সপেন্সেস, এই তিনটের যে যোগফল, এটা হচ্ছে প্রাইম কস্ট। অর্থাৎ একটা দ্রব্য উৎপাদন করতে গেলে কারখানাতে যে উপকরণগুলো লাগছে তার মূল্য, ওই দ্রব্যটা উৎপাদনের সাথে যারা প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছেন তাদের মজুরি, এবং ওই দ্রব্যটা উৎপাদনের জন্য যে অন্যান্য খরচ, অন্যান্য প্রত্যক্ষ খরচ, এগুলোকে আমরা বলছি ডাইরেক্ট এক্সপেন্সেস। অর্থাৎ এই তিনটের মিলিত যোগফল, এটাকে আমরা বলছি প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়। আচ্ছা, মুখ্য ব্যয় আমরা নির্ধারণ করলাম, এর সাথে আমরা ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি কস্ট যোগ করব। ফ্যাক্টরি কস্ট যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্কস কস্ট। এটা হলো দ্বিতীয় স্টেপ। আচ্ছা, তোমরা কস্ট শিট আলোচনা করা, মানে কস্ট শিট তৈরি করার আগে এই স্টেপগুলো একটু ভালো করে জেনে নাও। তাহলে প্রথম আমরা তৈরি করব প্রাইম কস্ট। এটা হচ্ছে প্রথম স্টেপ। প্রাইম কস্ট তৈরি করতে গেলে তাহলে আমরা কি করব না, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ডাইরেক্ট লেবার কস্ট এবং ডাইরেক্ট এক্সপেন্সেস, এই তিনটে যোগ করব। এই তিনটে যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে আমরা যোগ করব ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ক কস্ট। আচ্ছা, এটা হলো সেকেন্ড স্টেপ। ওয়ার্ক কস্টের সাথে যদি আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড যোগ করি তাহলে আমরা পাচ্ছি কস্ট অফ প্রোডাকশান। মনে রাখবে, এটা হচ্ছে কিন্তু তৃতীয় স্টেপ, কস্ট অফ প্রোডাকশান। কস্ট অফ প্রোডাকশানের সাথে যদি আমরা সেলিং আর ডিস্ট্রিবিউশন ওভারহেড যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি টোটাল কস্ট বা কস্ট অফ সেলস। তাহলে এই চারটে স্টেপ এটা আছে কস্ট শিট তৈরি করতে গেলে। এই প্রসঙ্গে একাদশ শ্রেণীর বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীদের জানাই যে এই যে কস্ট শিট, এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এতে মোট 14 নাম্বার আছে। একটা অঙ্ক থাকবে, এমসিকিউ প্রশ্ন থাকবে আর ছোট প্রশ্ন থাকবে। 14 নাম্বার আছে। কস্ট এবং কস্ট শিট এটা আলোচনা করায় এর ওপরে। সুতরাং এটা আমরা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কস্ট শিটের ক্ষেত্রে, কস্ট শিট তৈরি করতে গেলে আমাদের চারটে স্টেপ মানতে হবে। একটা হচ্ছে প্রাইম কস্ট, একটা হচ্ছে ওয়ার্ক কস্ট, একটা হচ্ছে কস্ট অফ প্রোডাকশন, আর একটা হচ্ছে টোটাল কস্ট। টোটাল কস্ট, এই হচ্ছে চারটে স্টেপ। এই চারটে স্টেপ যদি আমরা ঠিকঠাক মেনটেন করি তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমার মনে হয় তোমরা বুঝেছো যে প্রাইম কস্টের ক্ষেত্রে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এক্সপেন্সেস, এই তিনটের যে যোগফল এটা হচ্ছে প্রাইম কস্ট। এই প্রসঙ্গে তোমাদের একটা বলি, সেটা হচ্ছে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট এক্সপেন্সেস, এগুলোকে আমরা বলছি একত্রে ওভারহেড, উপরি ব্যয়। ওভারহেড, উপরি ব্যয়। উপরি ব্যয় কথাটা হচ্ছে অপ্রত্যক্ষ উপকরণের মূল্য, এর সাথে যোগ করছো অপ্রত্যক্ষ শ্রমিকের মজুরি,
আর অন্যান্য অপ্রত্যক্ষ খরচ এগুলো যোগ করার পর আমরা যেটা পাচ্ছি সেটাকে বলছি আমরা উপরি ব্যয়, ইংরেজিতে টার্মটা হচ্ছে ওভারহেড। একটা জিনিস তোমরা খেয়াল রেখো, সেটা হচ্ছে যে ধরনের রেভিনিউ এক্সপেন্সেস যেগুলো, এগুলো কিন্তু উপরি ব্যয়ের সাথে আসছে। আমরা যদি কোনো একটা দ্রব্যের মূল্য নির্ধারণ করতে চাই তাহলে কিন্তু প্রাইম কস্টের সাথে এগুলো আমাদের যোগ করতে হবে, তবে আমরা একটা দ্রব্যের প্রকৃত মূল্য নির্ধারণ করতে সমর্থ হব। এখন উপরি ব্যয় সম্পর্কে আমাদের একটু জানা উচিত। উপরি ব্যয়টা আমরা একটু জেনে নিই। দেখো, ওভারহেড, তাহলে আমি বললাম তোমাদের ওভারহেড হচ্ছে কি, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ইনডাইরেক্ট লেবার কস্ট, ইনডাইরেক্ট এক্সপেন্সেস, এই তিনটের যোগফল। এখন ইনডাইরেক্ট এক্সপেন্সেস, ফ্যাক্টরি ওভারহেড যেটা আসছে প্রত্যেকটাই কারখানার উপরি ব্যয়। আমরা উদাহরণ দিয়ে এগুলো আগে একটু বোঝার চেষ্টা করি। দেখো, কারখানার উপরি ব্যয় কোনগুলো? আমরা প্রত্যক্ষ ব্যয়ের মধ্যে নিয়ে এসেছি কোনগুলো? প্রত্যক্ষ ব্যয়ের মধ্যে আছে, যেমন ধরো কাঁচা মাল কেনার যে ব্যয়। মনে করো একটা কাপড় তৈরির কারখানা বা জুতো তৈরির কারখানা, আমরা উদাহরণের মধ্যে আসছি। কাপড় তৈরির ক্ষেত্রে সুতো, এটা হচ্ছে কাঁচা মাল, একদম ডাইরেক্ট ম্যাটেরিয়াল। জুতোর ক্ষেত্রে চামড়া ক্রয়, এটা হচ্ছে কিন্তু ডাইরেক্ট ম্যাটেরিয়াল। তাহলে এগুলো ডাইরেক্ট ম্যাটেরিয়াল। আচ্ছা, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল কোনগুলো? ইনডাইরেক্ট এক্সপেন্সেস কোনগুলো? দেখো, ইনডাইরেক্ট ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে যেটা পড়ছে, ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে যেগুলো পড়ছে তার মধ্যে আছে, যেমন ধরো কারখানার যে যন্ত্রপাতির ব্যয়, যন্ত্রপাতি এটা হচ্ছে কিন্তু ডাইরেক্ট এক্সপেন্সেসের মধ্যে পড়ছে। ইনডাইরেক্ট এক্সপেন্সেসের মধ্যে আসছে, যেমন ধরো কারখানার যে রেন্ট, কারখানাতে যে পাওয়ার ব্যবহার করা হচ্ছে, যেমন ধরো যে সমস্ত শ্রমিকেরা কাজ করছেন কারখানাতে, তাদের জন্য কোনো এন্টারটেনমেন্ট এক্সপেন্সেস করা হয়ে থাকে, এন্টারটেনমেন্টের যদি কোনো ব্যবস্থা করা হয়ে থাকে, তাদের স্বাস্থ্য বিমা সংক্রান্ত কোনো কিছু যদি ব্যবস্থা করা থাকে, অ্যাক্সিডেন্টাল বেনিফিটের জন্য যদি কোনো কিছু করা হয়ে থাকে, তাহলে সেগুলো আমাদের চলে আসবে ওই ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে। এগুলো কিন্তু ইনডাইরেক্ট এক্সপেন্সেস, এগুলো কিন্তু রিলেটেড টু প্রোডাকশান, এটা আমাদের খেয়াল রাখতে হবে, উৎপাদনের সাথে সম্পর্কিত। অর্থাৎ এক কথায় ফ্যাক্টরিতে যেগুলো ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ উৎপাদন বৃদ্ধি করার জন্য এই যে শ্রমিকদের এন্টারটেনমেন্টের ব্যবস্থা, শ্রমিকদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া, এগুলো কিন্তু উৎপাদন বাড়াতে সাহায্য করে। সুতরাং এগুলো ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে আসছে। আচ্ছা, এছাড়া অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের মধ্যে আছে, যেমন ধরো বাড়ি ভাড়া, যেমন ধরো স্টেশনারি, মণিহারি, এগুলো কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। অফিস ভাড়া, অফিস পরিষ্কার করার জন্য যে ব্যবস্থা, অফিস স্টাফদের বেতন, এগুলো কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের মধ্যে পড়ছে। আচ্ছা, তোমাদের এই প্রসঙ্গে একটা কথা বলে নিই, যেমন ধরো মেশিনারি, মেশিনারিটা ডাইরেক্ট এক্সপেন্সেসের মধ্যে আসছে। মেশিনারির যে এক্সপেন্সেস, এটা ডাইরেক্ট এক্সপেন্সেস, কিন্তু মেশিনারির যে ডেপ্রিসিয়েশন, এটা ইনডাইরেক্ট এক্সপেন্সেস, এটাও কিন্তু উৎপাদনের সাথে সম্পর্কিত। যদি বলো কেন না, ধরো একটা মেশিন, তার আয়ুষ্কাল হচ্ছে 20 বছর। এখন সেক্ষেত্রে 20 বছর পর মেশিনটা রিপ্লেস করতে হবে, তাহলে মেশিনের যে কস্ট, এটা কিন্তু
তোমার ডাইরেক্ট এক্সপেন্সেসের মধ্যে আসলো মেশিনের যে ডেপ্রিসিয়েশন, এটা কিন্তু রেভিনিউ এক্সপেন্সেস এবং এটা ইনডাইরেক্ট এক্সপেন্সেসের মধ্যে আসছে, সুতরাং এটা আমাদের এর মধ্যে ধরতে হবে। আচ্ছা, এরপর যেমন ধরো তাহলে আমরা দেখতে পাচ্ছি ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে ডেপ্রিসিয়েশনটা আসছে, আবার অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডের মধ্যেও ডেপ্রিসিয়েশনটা আসছে, কারণ ডেপ্রিসিয়েশনটা অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডে আসছে। অ্যাডমিনিস্ট্রেশন সেকশনে যে সমস্ত বাড়িঘর রয়েছে, যন্ত্রপাতি যে সমস্ত আসবাবপত্র রয়েছে, তাদের একটা ডেপ্রিসিয়েশন আছে, মানে এগুলো রিপ্লেস করতে হবে একটা নির্দিষ্ট পিরিয়ডের পর। সুতরাং আমাদের এগুলো অতি অবশ্যই, মানে এটাকেও আমরা ওভারহেড এক্সপেন্সেসের মধ্যে নিয়ে আসতে পারি এবং এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের মধ্যে আসতে পারে। আচ্ছা, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। দেখো, সেলিং ওভারহেডের মধ্যে যেমন ধরো যে সমস্ত বিক্রয় কর্মী রয়েছেন, সেলসম্যান, তাদের মাইনা, তাদের কমিশন, এগুলো কিন্তু সেলিং ওভারহেডের মধ্যে রয়েছে। যেমন ধরো অ্যাডভার্টাইজমেন্ট বাবদ ব্যয়, যেমন ধরো স্টেশনারি বাবদ ব্যয়, যেমন ধরো অবচয় বাবদ ব্যয়, এগুলো কিন্তু প্রত্যেকটাই সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের মধ্যে রয়েছে। যেমন ধরো স্যাম্পল বাবদ যেটা দেওয়া হয়, এটারও কিন্তু খরচ আছে, এটাও কিন্তু সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের মধ্যে রয়েছে। এরপর ধরো কোনো একটা দ্রব্য ক্রেতারা কিনেছে, সেই দ্রব্যটা ক্রেতার বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে, এর জন্য যে খরচটা হয় সেটাকে আমরা বলছি ডিস্ট্রিবিউশন ওভারহেড, এটা কিন্তু রয়েছে। আচ্ছা, তাহলে আমরা ওভারহেড নিয়ে আলোচনা করলাম। ঘটনাটা হচ্ছে যে ওভারহেড এই কারণে আমাদের জানা দরকার, কস্ট শিট তৈরি করতে গেলে আমি আগেই বলেছি যে আমরা প্রাইম কস্ট পর্যন্ত তৈরি করার ক্ষেত্রে আমাদের প্রয়োজন নেই। প্রাইম কস্ট, ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট এক্সপেন্সেস, ডাইরেক্ট লেবার কস্ট, তাহলে আমরা প্রাইম কস্ট পেয়ে গেলাম। কিন্তু এর পরের স্টেপগুলো করতে গেলে আমাদের এই ধরনের ওভারহেডগুলোর সাথে, অর্থাৎ এই যে খরচগুলো যেগুলোকে আমরা উপরি ব্যয় বলছি, এগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকা প্রয়োজন। এই জন্য আমরা এগুলো নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। আচ্ছা, এখন আমরা কয়েকটা ছোট কোশ্চেন নিয়ে একটু আলোচনা করি, এমসিকিউ প্রশ্ন নিয়ে তোমাদের একটু আলোচনা করি আমরা। আচ্ছা, দেখো, মুখ্য ব্যয় প্রাইম কস্টের সাথে যদি ওভারহেড যোগ করা হয় তাহলে কি পাওয়া যাবে? উৎপাদন ব্যয়, মোট ব্যয়, বিক্রয় মূল্য, এদের কোনোটিই নয়। আবার বলছি, বলা হচ্ছে প্রাইম কস্টের সাথে যদি আমরা ওভারহেড যোগ করি তাহলে আমরা কি পাবো? এতে হচ্ছে উৎপাদন ব্যয়, বিতে হচ্ছে মোট ব্যয়, সিতে হচ্ছে বিক্রয় মূল্য, আর ডি বলছে এদের কোনোটিই নয়। এখন দেখো, প্রাইম কস্ট, তার সাথে আমরা বিভিন্ন ওভারহেডগুলো যোগ করেছি, তাহলে আমরা পেয়েছি কি? মোট ব্যয় পেয়েছি। তাহলে অ্যাকচুয়াল উত্তরটা হবে বি, মোট ব্যয়। আচ্ছা, নিম্নলিখিত খরচগুলোর মধ্যে কোনটা বিক্রয় এবং বন্টন সংক্রান্ত উপরি ব্যয় নয়? ভালো করে শোনো, নিম্নলিখিত খরচগুলির মধ্যে কোনটি বিক্রয় অর্থাৎ সেলস ও ডিস্ট্রিবিউশন ওভারহেডের মধ্যে পড়ছে না? একটা হচ্ছে সেলসম্যানের কমিশন, একটা হচ্ছে গুদাম ভাড়া, একটা হচ্ছে অবচয়, আর একটা হচ্ছে তোমার বিজ্ঞাপন ব্যয়। চারটে অপশন আছে। এখানে বলেছে যে সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের মধ্যে পড়ছে না কোন খরচটা? সেলসম্যানের কমিশন, এটা আমাদের সেলিং ওভারহেডের মধ্যে পড়ছে। গুদাম ভাড়া, এটাও পড়ছে। বিজ্ঞাপন ব্যয়, এটাও পড়ছে। কিন্তু আমাদের সি অপশন যেটা অবচয় অর্থাৎ ডেপ্রিসিয়েশন, এটা কিন্তু আমাদের সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের মধ্যে আসছে না। তাহলে আমরা কি বলবো? অপশন নাম্বার সি, এটাই হচ্ছে কারেক্ট।
আচ্ছা 3 নম্বরের একটা প্রশ্ন আছে, 3-এ বলছে কস্ট অফ সেলস ইকুয়াল টু ডট ডট দিয়ে বলছে প্লাস সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। এখানে যে শূন্যস্থানটা পূরণ করতে বলছে, এখানে আমাদের 4টে অপশান আছে। একটা হচ্ছে প্রাইম কস্ট, একটা হচ্ছে ওয়ার্কস কস্ট, একটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, আর একটা হচ্ছে নান অফ দিজ। দেখো কস্ট অফ সেলস 4টে অপশান আছে। 4টে অপশানের মধ্যে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডটা যোগ করা হচ্ছে, কার সাথে যোগ করা হচ্ছে? প্রাইম কস্ট হচ্ছে কি ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এক্সপেন্সেস, এই 3টের যোগফল। ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ডাইরেক্ট লেবার কস্ট প্লাস ডাইরেক্ট এক্সপেন্সেস, এই 3টের যোগফল হচ্ছে প্রাইম কস্ট। এর সাথে যদি আমরা ফ্যাক্টরি ওভারহেড যোগ করি তাহলে আমরা পাচ্ছি ওয়ার্কস কস্ট। এখন ব্যাপারটা হচ্ছে ওয়ার্ক কস্টের সাথে যদি আমরা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড যোগ করি তাহলে আমরা পাবো কস্ট অফ গুডস সোল্ড। তাহলে এখানেও দেখছি সি অপশনটা রাইট। ওয়ার্কস কস্ট বা ফ্যাক্টরি কস্ট এর সাথে যদি আমরা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড যোগ করি তাহলে আমরা পাবো কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো, এখানে বলছে সেলস 30,000 ইউনিট। আচ্ছা, সেলস বলেছে 30,000 ইউনিটস, ওপেনিং স্টক 500 ইউনিট, ক্লোজিং স্টক 10,000 ইউনিটস, টোটাল প্রোডাকশন কত হবে? আচ্ছা, এখানে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে প্রোডাকশন একটা ছোট্ট সমীকরণ। দেখো লেখাটা আসছে না কেন? আপনার হাতে লেগে যাচ্ছে, হাতে লেগে যাচ্ছে, উল্টো দিকে করছে পেনটা পড়ে। ও সরি। প্রোডাকশন প্লাস ওপেনিং স্টক, সেলস প্লাস ক্লোজিং স্টক, এই ছোট সমীকরণটা মনে রাখো। তাহলে আমরা কিন্তু প্রোডাকশন বা সেলস এটা আমরা করতে পারবো। ধরো যেটা দেওয়া থাকবে না সেটাই আমরা বের করতে পারবো। এখানে বলেছে সেলস 30,000 ইউনিটস, ওপেনিং স্টক 5,000 ইউনিটস, ক্লোজিং স্টক 10,000 ইউনিটস, টোটাল প্রোডাকশন কত হবে? তাহলে এখানে দেখো সেলস বলেছে 30,000 ইউনিটস, ওপেনিং স্টক বলেছে 5,000 ইউনিটস, তাহলে প্রোডাকশন প্লাস 5,000 ইউনিটস। আচ্ছা, ক্লোজিং স্টক বলেছে, সেলস বলেছে 30,000 ইউনিটস, 30,000 ইউনিটস প্লাস ক্লোজিং স্টক কত বলেছে? 10,000 ইউনিটস। আচ্ছা, তাহলে আমরা প্রোডাকশন বের করব। প্রোডাকশন হচ্ছে 30,000 প্লাস 10,000 মাইনাস 5,000, এটা সমানই আমরা বলতে পারি 35,000 ইউনিটস।
এখানে 4টে অপশন দেওয়া আছে। একটা বলছে 25,000 ইউনিটস, বিতে বলেছে 27,000 ইউনিটস, সিতে বলেছে 35,000 ইউনিটস, ডিতে বলেছে 45,000 ইউনিটস। তাহলে আমাদের এখানে কারেক্ট হচ্ছে সি, 35,000 ইউনিটস। এই প্রশ্নগুলো, এই ধরনের প্রশ্ন এমসিকিউ কিন্তু এইচএস পরীক্ষাতে থাকে, সেগুলো আমি তোমাদের এখানে নিয়ে এসেছি এবং সেগুলোই তোমাদের আলোচনা করলাম। আমরা কি প্রশ্নতে যাব? প্রশ্ন আছে কি দেখুন তো। হ্যাঁ, পরিবায় বলতে কি বোঝো? প্রথম প্রশ্ন, আপনি যে প্রশ্নগুলো দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা পরিবায় বলতে কি বোঝো? আচ্ছা, এগুলো আমি আলোচনা করলাম, আবার এগুলো বলছেন না। আমি একটা অঙ্ক করি। একদমই তাই। এবং আমরা আজকে যে কস্ট নিয়ে পড়াশোনা করছি, স্যার খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে কোন প্রশ্ন আসতে পারে এবং এমসিকিউ কোন প্রশ্ন আসতে পারে সেটাও কিন্তু বুঝিয়ে দিলেন। এবং কস্ট নিয়ে আর কোনো কনফিউশন থাকলে তোমরা সরাসরি ফোন করতে পারো। এবং আরও একটা দিক, যদি তোমরা বুঝতে পেরেছো, পরবর্তী ক্ষেত্রে আরও একবার দেখতে হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সামাজিক মাধ্যমও কিন্তু দেখতে পারো তোমরা। এবং আমরা কস্ট নিয়ে আজকে পড়াশোনা করছি এবং কস্টের প্রদ্যুৎ মিশ্র আমাদের সঙ্গে রয়েছেন সুকান্তনগর বিদ্যা নিকেতন থেকে। তিনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। কোনো কনফিউশন থাকার তো এখানে যদি থেকে থাকে, নির্দ্বিধায় তোমরা কিন্তু ফোন করতে পারো। ওকে, তো আমরা আমাদের হাতে আরও বেশ খানিকটা সময় রয়েছে স্যার। আমরা এখনও প্রায় না করে হলে 21 মিনিট পাবো, 21-22 মিনিট। তো হ্যাঁ, আমি একটা অঙ্ক ওদের আলোচনা করি। একদম একটা অঙ্ক করি। আচ্ছা, আমি তোমাদের এইচএসে পড়েছে এ ধরনের একটা অঙ্ক তোমাদের এখানে করব। এইচএসের সম্ভবত এটা এইচএসের 2011 প্রশ্ন, তার অঙ্কটা আমি তোমাদের করে দিচ্ছি। নতুন পেজ দিচ্ছেন? হ্যাঁ দিন তো। হ্যাঁ, আচ্ছা, অঙ্কটা আমি তোমাদের আগে বলে নিই। বলা হচ্ছে, ফলোয়িং ইনফরমেশন ওয়াজ অ্যাভেলেবল ফ্রম দ্য বুকস অফ এবিসি লিমিটেড ফর দ্য মান্থ অফ মার্চ 2020। স্টক অফ র মেটেরিয়ালস 1/3/2020 rupees 80,000। স্টক অফ ফিনিশড গুডস 1/3/2020 1,20,000। পারচেজ অফ র মেটেরিয়ালস rupees 2 lakhs। ডাইরেক্ট ওয়েজেস পেড rupees 1 lakh। ডাইরেক্ট এক্সপেন্সেস পেড rupees 20,000। ফ্যাক্টরি ওভারহেড ইনকার্ড rupees 80,000। অফিস ওভারহেড ইনকার্ড 20% of works cost। সেলিং ওভারহেড rupees 1.50 per unit sold। স্টক অফ র মেটেরিয়ালস 31/3/2020 rupees 30,000। স্টক অফ ফিনিশড গুডস 31/3/2020 rupees 1,60,000। সেলস 50,000 units rupees 6,50,000। প্রিপেয়ার এ কস্ট শিট। আচ্ছা, আমরা কিভাবে কস্ট শিট বানাবো সেটা আমরা আলোচনা করছি, সেটা আলোচনা করলাম। এখন একটা কস্ট শিট আমরা তৈরি করছি। এখন স্যার আপনি একটু বড় করেও লিখতে পারেন, কোনো অসুবিধা। বড় করে লিখতে পারি? হ্যাঁ একদম। না, আমি একটা পাতাতে হবে না তো, পাতা পেয়ে যাবো না? হ্যাঁ একদম।
আচ্ছা, ম্যাটেরিয়ালস কনজিউমড, অর্থাৎ এখানে যে অঙ্কটা দিয়েছে মার্চ 2020, এই সময়ের মধ্যে আমরা এক মাসের একটা কস্টশিট বানাচ্ছি। মার্চ 2020 এর মধ্যে যে ম্যাটেরিয়াল কনজিউমড হয়েছে সেটা আমরা আগে বের করব। Opening stock of raw materials. Opening stock of raw materials 80,000 টাকা। Purchase of raw materials 2 লাখ টাকার কিনেছি ওই পিরিয়ডের মধ্যে। less closing stock, closing stock 30,000 টাকা। তাহলে ম্যাটেরিয়ালস কনজিউমড আসছে কত? 2,50,000। এর সাথে ডাইরেক্ট এক্সপেন্সেস আগেই বলেছি তোমাদের, প্রাইম কস্ট বের করতে গেলে আমাদের ম্যাটেরিয়ালস কনজিউমড অর্থাৎ ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট এর সাথে ডাইরেক্ট ওয়েজেস পেড অর্থাৎ প্রোডাকশানের সাথে সম্পর্কিত শ্রমিকদের মজুরি বাবদ যেটা দেওয়া হয়েছে কত? ₹1 লাখ। ডাইরেক্ট ওয়েজেস আচ্ছা, ডাইরেক্ট আদার এক্সপেন্সেস কত আছে? ডাইরেক্ট এক্সপেন্সেস আছে 20,000। আচ্ছা, দেখো এটা হচ্ছে প্রাইম কস্ট। তাহলে আমরা 1 নাম্বার স্টেপটা পেয়ে গেলাম। এটা হচ্ছে কি? প্রাইম কস্ট। প্রাইম কস্ট হলো 3,70,000 টাকা। ফ্যাক্টরি ওভারহেড এর সাথে অ্যাড করব add ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড কত আছে? ফ্যাক্টরি ওভারহেড ইনকার্ড ₹80,000, 80,000 টাকা যোগ করব। আচ্ছা, তাহলে আমরা যেটা পেলাম দ্বিতীয় স্টেপ পেয়ে গেলাম
এটাকে আমরা ফ্যাক্টরি কস্টও বলতে পারি, আবার ওয়ার্কস কস্ট বলতে পারি। এটা কি হলো, মুছে যাচ্ছে কেন? আচ্ছা আচ্ছা, 1 মিনিট ছাড়ুন না। ঠিক, হ্যাঁ ছাড়বো। ও অ্যাড কিছু লেখা ছিল মুছে গিয়েছে বলছো? ফ্যাক্টরি ওভারহেড। মুছবো, মুছে লিখবো? সেটাই করুন। আচ্ছা, এখান থেকে করি। এরপর আসছে না কেন? প্রাইম কস্ট দেখুন তো। একদমই তাই। এবং যেটা স্যার বোঝাচ্ছেন সেটা কিন্তু তোমরা খাতা নিয়ে যেটা বসেছো সেখানে কিন্তু নোট ডাউন করে রাখতে পারো, কারণ এটা মনে রাখাটা একদমই সম্ভব নয়। এবং স্যার খুব সুন্দরভাবে বোঝাচ্ছেন। তোমরা দেখতে পাচ্ছ যে কস্ট শিট কীভাবে একটা তৈরি করা হয় এবং কী কী অ্যামাউন্ট থাকে, কী কী খরচ ধরা হয় এবং মূল অ্যামাউন্টে কী যোগ করা হয়, সেটা কিন্তু খুব সুন্দরভাবে স্যার একটা ছক করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি একটু বলে যাই তাহলে। হ্যাঁ, লিখতেও পারেন, ঠিক করে লেখা যাবে? আচ্ছা, ও সুইচ। আচ্ছা, আমরা ওয়ার্কস কস্ট অবধি আসলাম, অর্থাৎ দুটো স্টেপ আমরা করলাম। একটা হচ্ছে প্রাইম কস্ট, এটা প্রথম স্টেপ, আর 2 নম্বর হচ্ছে ওয়ার্ক কস্ট। প্রাইম কস্ট আর 2 নম্বর হলো ওয়ার্ক কস্ট। আচ্ছা দেখো, নতুন পাতা দিন।
নতুন পাতা দিচ্ছি। একদমই তাই। আমরা এই পাতাটাই তোমরা দেখতে পেলে, যেগুলো নোট ডাউন করার ছিল নিশ্চয় করে নিয়েছো। আমরা নতুন পাতায় আরও অঙ্কটা এগিয়ে নিয়ে যাব। আগের পাতাটা আপনার ওয়ার্ক কস্ট 4,50,000 ছিল না? আপনি দেখতে পারেন, দেখে নিই আবার। হুম, 4,50,000। 4,50,000, ঠিক আছে। $4,50,000। আচ্ছা, এখানে ফ্যাক্টরি ওভারহেড হলো, অফিস ওভারহেড ইনকার্ড, অ্যাড অফিস ওভারহেড, দেখো অফিস ওভারহেড বলেছে 20% অফ ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্ট হচ্ছে কত? 4,50,000, এর 20%, তার মানে 90,000। এটা হলো কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশন হচ্ছে 5,40,000। আচ্ছা, এই কস্ট অফ প্রোডাকশন এখানে একটা আইটেম দিয়েছে স্টক অফ ফিনিশড গুডস 1/3/2020, 1,20,000 আছে। আর এখানে আছে স্টক অফ ফিনিশড গুডস ক্লোজিং স্টক 1,60,000। তাহলে এই দুটো আবার যোগ বিয়োগ করতে হবে। এর সাথে অ্যাড হবে কস্ট অফ ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস, ওপেনিং স্টক অফ finished goods, ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস কত আছে? 1,20,000। $6,60,000। আচ্ছা, ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস লেস ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস 1,60,000।
কি হচ্ছে? গোলমাল করছে। আপনি মুখ্য বলে দিন, 2.5 থেকে 3 মিনিট আর আছে। ও 3। আচ্ছা দেখো, এখানে ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস বাদ দিলে যেটা পাচ্ছ, এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড, এটা কিন্তু একটা কস্ট অফ গুডস সোল্ড 5 লাখ টাকা, এটা হবে 5 লাখ টাকা কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড 5 লাখ টাকা, এটা কিন্তু একটা স্টেপ। কস্ট অফ গুডস সোল্ড এটা হচ্ছে তৃতীয় স্টেপ। যাই হোক, আচ্ছা এর সাথে দেখো একটা জিনিস বলেছে, সেলিং ওভারহেড 1.50 পার ইউনিট অ্যাড। সেলিং ওভারহেড 1.50 অর্থাৎ 1 টাকা 50 পয়সা করে আমাদের যোগ করতে হবে। কত ইউনিট সেল হয়েছে? 50,000 ইউনিট। এটা একটু চট করে ইয়ে করে দিন না, যদি হয়ে যায়। নতুন পেজ অ্যাড সেলিং ওভারহেড লেখা যাচ্ছে না। সেলিং ওভারহেড, সেলিং ওভারহেডটা বলছে 1.50 পার ইউনিট। একদমই তাই স্যার, আজকে একদম কিন্তু সময় একদম শেষের দিকে আমরা দাঁড়িয়ে রয়েছি, একদম শেষ। পার ইউনিট 50,000 ইউনিটের, তাহলে আমাদের এখানে 75,000 টাকা, তাহলে 75,000 টাকা 5,75,000, এটা হলো কস্ট অফ সেলস। একদমই তাই। কস্ট এবং অফ সেলস এইভাবেই কিন্তু অঙ্ক করতে করতেই পুরো তোমরা একদম ছকটা পেয়ে যাবে এবং অঙ্কের ফলাফল তোমরা কিন্তু পেয়ে যাবে। আজকে একদম সময় শেষ। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং টিভির ওপরে যারা তোমরা অনুষ্ঠান করছিলে বা শুনছিলে এবং হাতে কলমে অঙ্ক কষছিলে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।